আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার 1 করছিলাম। তো আজ আমরা শিখব কমন স্টকের জার্নালগুলো। তো সরাসরি ম্যাথে চলে আসছি। প্রবলেম 1 বলা হচ্ছে ডিউরিং 1 ইয়ার অপারেশনস, এক বছরের লেনদেনগুলো দেওয়া আছে। এক্স লিমিটেড কোম্পানি, বলো। কেসদারি স্টকের 3 নম্বর হোমওয়ার্কটা পারিনি, মানে ওটা প্রথমে লস ছিল তো ওটা একটু করাই দিন। ওকে। হ্যাড দ্য ফলোইং ট্রানজ্যাকশনস পারটেইনিং টু ইটস কমন শেয়ার। তাহলে জানুয়ারির 5 তারিখের ঘটনা, কমন শেয়ার সংক্রান্ত ঘটনাগুলো দেওয়া আছে। বলা হচ্ছে ইস্যুড 20,000 শেয়ার ফর ক্যাশ 1 টাকা 6 পার শেয়ার। প্রতি শেয়ার 6 টাকা করে ইস্যু মানে বিক্রয় করা হচ্ছে। রিকোয়ারমেন্টটা আমরা দেখে আসি। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ ফর দিস ট্রানজ্যাকশনস। অ্যাজুম, কল্পনা করো, দ্যাট দ্য কমন শেয়ার হ্যাজ এ পার ভ্যালু। পার ভ্যালু মানে সমমূল্য, গায়ে লেখা মূল্য, সমমূল্য 3 টাকা। তার মানে হলো তোমার কাছে পার শেয়ারের মূল্য, এই পার মানে প্রতি, পি আর পার, এই পার মানে হলো প্রতি, আর পি এ আর পার, এই পার মানে সমমূল্য, গায়ে লেখা মূল্য। কমন শেয়ারের গায়ে 3 টাকা মূল্য লেখা আছে। তার মানে তোমার কাছে একটা শেয়ারের মূল্য 3 টাকা। এখন 3 টাকা তোমার কাছে মূল্য, সেই শেয়ারটা তুমি বিক্রয় করছো, ইস্যু করছো 6 টাকা করে। তাহলে এই শেয়ারটা আমরা বেশি দামে ইস্যু করছি। তাহলে নিয়মে লেখা ছিল যদি বেশি মূল্যে শেয়ার ইস্যু করা হয় তাহলে একটা কথা চলে আসবে, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সচেঞ্জ অফ পার ভ্যালু, যেটাকে আমরা ইন্টারে শেয়ার ইস্যুর জাবেদায় শেয়ার অধিহার কথাটা লিখতাম। আমার কাছে শেয়ারের মূল্য 3 টাকা, পার ভ্যালু মূল্য, সেটির বিক্রয় মূল্য আছে এখন 6 টাকা। এই 6 টাকা অর্থাৎ বেশি মূল্য। তাহলে ইস্যুড মানে বিক্রয়, শেয়ার ইস্যু করা, শেয়ার ইস্যু করে কোম্পানি মূলধনটা সংগ্রহ করে ফর ক্যাশ, নগদে বিক্রয় করেছে শেয়ারটি। তাহলে নরমালি কমন শেয়ার বলাই ছিল যে কমন শেয়ারের তথ্য এখানে সকল আইটেমগুলোই কমন শেয়ার। তাহলে কমন শেয়ার বিক্রয় করলে নরমালি জাবেদাটা হয় ক্যাশ আসে, ক্যাশ ডেবিট আর কমন স্টক ক্রেডিট। এখন যদি আমরা বেশি মূল্যে শেয়ারটা ইস্যু করি, এই বেশি মূল্যটাকে বলা হয় পেইড ইন ক্যাপিটাল ইন এক্সচেঞ্জ অফ পার ভ্যালু, যেটাকে ইন্টারে বলতে শেয়ার অধিহার, শেয়ার প্রিমিয়াম। ওকে, তাহলে আমরা প্রবলেম 1 প্রপার নিয়মে জাবেদাটা করব। তোমরা জাবেদার ছক কাটো, আমি ক্যাজুয়ালি দেখাচ্ছি। প্রবলেম 1 জার্নাল এন্ট্রিজ। প্রবলেম 1 জার্নাল এন্ট্রিজ। তারিখ আছে প্রথমে জানুয়ারির 5 তারিখ। তাহলে জানুয়ারির 5 তারিখ 20,000 শেয়ার ইস্যু করা হচ্ছে। জানুয়ারির 5 শেয়ার ইস্যু করলে জাবেদা হয় ইস্যু মানে বিক্রয় করা। তাহলে প্রতিষ্ঠানে নগদ আসছে, আমরা জানি সম্পত্তি আসলে ডেবিট, সম্পদ বাড়লে ডেবিট, তাহলে ক্যাশ আসছে, ক্যাশ ডেবিট। কমন স্টক ক্রেডিট, কমন স্টক ক্রেডিট, তাহলে ক্যাশ আসছে, ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট। আর এই বেশি মূল্যটাকে বলা হয় পেইড ইন ক্যাপিটাল, বেশি মূল্যটাকে বলা হয় পেইড ইন ক্যাপিটাল। লিখব আমরা পেইড ইন ক্যাপিটাল, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সচেঞ্জ অফ পার ভ্যালু, এক্সচেঞ্জ অফ পার ভ্যালু ক্রেডিট। তাহলে জাবেদাটা হচ্ছে জার্নাল এন্ট্রি, জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সচেঞ্জ অফ পার ভ্যালু ক্রেডিট। ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, আর বেশি মূল্যটাকে বলা হয় পেইড ইন ক্যাপিটাল ইন এক্সচেঞ্জ অফ পার ভ্যালু। এই কথাটা একটু মুখস্থ করে নিতে হবে। যেটাকে আমরা বলতাম শেয়ার অধিহার, শেয়ার অধিহারটা ছিল ব্রিটিশ সিস্টেমের, আর এখন আমেরিকান স্টাইলে চলে সবকিছুই। তো এইটা হলো আমেরিকান স্টাইলে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সচেঞ্জ অফ পার ভ্যালু। তাহলে আমরা 20,000 শেয়ার ইস্যু করছি, টাকা হবে এইভাবে 20,000 ইনটু 6 টাকা করে প্রতি শেয়ার ইস্যু করা হচ্ছে। তাহলে ক্যাশ আসছে 6 দুগুণে 12 আর 1,20,000 টাকা। তাহলে ক্যাশ ডেবিট 1,20,000 টাকা। তাহলে ক্যাশ ডেবিট 1,20,000। কমন স্টক ক্রেডিট, আমার কাছ থেকে 20,000 শেয়ার চলে যাচ্ছে, যার আমার কাছে মূল্য ছিল 3 টাকা করে। তাহলে 3 দুগুণে 6 ফর 60,000 টাকা। তাহলে আমার কাছ থেকে কমন স্টক যাচ্ছে 60,000 টাকার, বিপরীতে ক্যাশ আসছে 1,20,000 টাকা। তাহলে অতিরিক্ত আসছে যেটি, সেটি হলো পেইড ইন ক্যাপিটাল ইন এক্সচেঞ্জ অফ পার ভ্যালু। তাহলে বেশি মূল্য কত টাকা? 1,20,000 থেকে 60 বিয়োগ করে বাকি 60,000। ওকে, আমরা জানুয়ারির 5 তারিখ কি বুঝতে পারছি? এই একটা পারলে এই সবগুলোই পারবো। প্রবলেম 1 এর
যত এন্ট্রি আছে সবই পারবো যদি এটা বুঝি। বুঝছি সবাই ক্লিয়ার? জি হ্যাঁ। ওকে, তাহলে নেক্সট এন্ট্রিতে যাই। মার্চের 1 তারিখ ইস্যুড মানে বিক্রয় করা 5000 শেয়ার টু অ্যাটর্নিস ইন পেমেন্ট অফ বিল। অ্যাটর্নি বিল মানে আইন খরচ। তাহলে 5000 শেয়ার দিয়ে আমার প্রতিষ্ঠানের আইন খরচটা পরিশোধ করা হচ্ছে ফর টাকা 35,000 ফর সার্ভিস রেওয়ার্ডেড ইন হেল্পিং দ্য কোম্পানি টু অর্গানাইজড। তার মানে কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য যে আইন খরচটা করা লাগছিল সেই আইন খরচটা আমরা অ্যাটর্নি ফিসটা আমরা পরিশোধ করছি শেয়ারের মাধ্যমে। তাহলে প্রতিষ্ঠানের যদি কোনো খরচ শেয়ার দ্বারা পরিশোধ করা হয় তাকে বলা হয় অর্গানাইজেশন এক্সপেন্স। অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট। ক্যাশ আসছে না কিন্তু আমার এখানে, আমার একটা ব্যয় পরিশোধ হচ্ছে কিসের মাধ্যমে? শেয়ার দ্বারা। তাহলে প্রতিষ্ঠানের কোনো ব্যয় যদি পরিশোধ করা হয় শেয়ারের মাধ্যমে তাকে বলা হয় অর্গানাইজেশন এক্সপেন্স। তাহলে জাবেদাটা হবে শুধু ক্যাশের পরিবর্তে অর্গানাইজেশন এক্সপেন্স। তাহলে আমাদের 35,000 টাকা অ্যাটর্নির বিল, আমার কাছ থেকে শেয়ার যাচ্ছে কত? 5,000, পার ভ্যালু মূল্য ছিল 3 টাকা। তাহলে আমরা বলবো 5,000 শেয়ার ইনটু 3, 3 পাঁচে 15,000 টাকা। তাহলে আমরা বলবো 15,000 টাকার শেয়ার দ্বারা আমি 35,000 টাকার একটা ব্যয় পরিশোধ করে দিচ্ছি। তাহলে আমার এখানেও বেশি মূল্য, এই শেয়ারটাও আমরা বেশি দামে ইস্যু করেছি। তাহলে এইভাবে বুঝে নিতে হচ্ছে টোটাল ব্যয় পেমেন্ট করে দিচ্ছি মোট 35,000 টাকার ব্যয় পরিশোধ হয়ে যাচ্ছে, আমার কাছ থেকে বিপরীতে যাচ্ছে 15,000 টাকার মূল্যমানের কমন স্টক। তাহলে জাবেদাটা হবে অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট, কমন স্টক ক্রেডিট এন্ড পেইড ইন ক্যাপিটাল। বেশি মূল্য হচ্ছে পেইড ইন ক্যাপিটাল এক্সচেঞ্জ অফ পার ভ্যালু ক্রেডিট। তাহলে ক্যাশের পরিবর্তে শুধু জাবেদায় হবে অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট। তাহলে মার্চের 1 তারিখ ক্যাশের পরিবর্তে শুধুমাত্র অর্গানাইজেশন এক্সপেন্সটা হবে। তাহলে লিখো মার্চের কত তারিখ ছিল? মার্চের 1 তারিখ অর্গানাইজেশন এক্সপেন্স অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট। তাহলে টোটালে ব্যয় পরিশোধ হচ্ছে 35,000 টাকা মূল্য। আমার কাছে মনে করো তোমরা 35,000 টাকা পাবা, আমি আমার কোম্পানির 5,000 শেয়ার দিয়ে এই ব্যয়টা শোধ করে দিচ্ছি। তাহলে অর্গানাইজেশন এক্সপেন্স ডেবিট 35,000 টাকা, কমন স্টক চলে যাচ্ছে 5,000 শেয়ার যাচ্ছে, 5,000 ইনটু প্রতি শেয়ারের ভ্যালু আমার কাছে মূল্য 3 টাকা পার ভ্যালু মূল্য। তাহলে 3 পাঁচা 15,000 টাকা কমন স্টক ক্রেডিট হচ্ছে। তাহলে বেশি মূল্য কত পাচ্ছি? 20,000 টাকা। এটাই হলো পেইড ইন ক্যাপিটাল ইন এক্সচেঞ্জ অফ পার ভ্যালু 20,000 টাকা। ওকে, কমপ্লিট হলো। পেইড ইন ক্যাপিটাল বুঝাই দিব? হ্যাঁ, পুরোটাই লিখতে হবে ভাই। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সচেঞ্জ অফ পার ভ্যালু পুরোটাই লিখতে হবে। এটা আমেরিকান স্টাইলে, আর ব্রিটিশ স্টাইল যদি হতো তাহলে এই পুরো কথার অর্থ শুধুই প্রিমিয়াম, শুধুমাত্র প্রিমিয়াম, অধিহার, শেয়ার অধিহার, যা ইন্টারে লিখতাম। ওকে, নেক্সট এপ্রিল 1 তারিখের ঘটনা। ইস্যুড 20,000 শেয়ার ফর ক্যাশ 8 টাকা পার শেয়ার। তাহলে দেখো ভাই, জানুয়ারির 5 তারিখে যা ঘটনা এপ্রিলের 1 তারিখে সেম হবে, শুধুমাত্র 6 টাকার পরিবর্তে এখন 8 টাকায় বিক্রয় করছে, মানে লাভের পরিমাণ আরেকটু বাড়ছে। তাহলে সেম জাবেদা ক্যাশ ডেবিট কমন স্টক ইস্যু করেছি। তাহলে ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট, আর বেশি মূল্যকে বলা হয় পেইড ইন ক্যাপিটাল। তাহলে ঘটনাটা এপ্রিল 1 তারিখে 20,000 শেয়ার 8 টাকা করে বিক্রয় করছে এপ্রিল 1।
এপ্রিলের 1 তারিখ ক্যাশ ডেবিট। তাহলে আমরা বিক্রয় করছি, শেয়ারের পরিমাণ ছিল 20,000 শেয়ার, এপ্রিলে 20,000 শেয়ার 8 টাকা করে। তাহলে ক্যাশ ডেবিট 20,000 ইন্টু 8 টাকা, 8 দুগুণে 16,000, 8 দুগুণে 16, 1,60,000। তাহলে ক্যাশ ডেবিট 1,60,000। কমন স্টক আমার কাছ থেকে শেয়ার চলে যাচ্ছে 20,000 শেয়ার, আমার কাছে মূল্য ছিল 3 টাকা করে, 3 দুগুণে 6, 60,000 টাকা। আমরা বলবো কমন স্টক ক্রেডিট, শেয়ার যাচ্ছে 60,000 টাকা। তাহলে অতিরিক্ত মূলধন পেইড ইন ক্যাপিটাল, অতিরিক্ত মূল্যটা হলো 1 লাখ টাকা। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সচেঞ্জ অফ পার ভ্যালু ক্রেডিট 1 লাখ টাকা। ওকে, কমপ্লিট হয়েছে? হ্যাঁ হ্যাঁ। জুলাইয়ের 1 তারিখ বলছে ইস্যুড 10,000 শেয়ার অফ স্টক ফর ল্যান্ড। তার মানে এবার শেয়ার দ্বারা ল্যান্ড ক্রয় করা হচ্ছে। শেয়ার ইস্যু করে স্টক ফর ল্যান্ড, ল্যান্ডের জন্য শেয়ার ইস্যু করেছি, তার মানে ল্যান্ড ক্রয় করছি শেয়ার দ্বারা। দ্য ল্যান্ড হ্যাড অ্যান আস্কিং প্রাইস অফ টাকা 90,000। ল্যান্ডের আস্কিং প্রাইস, চাওয়া মূল্য, চাওয়া মূল্যতে কোনো কিছু বিক্রয় হয় না, লেনদেন হয় না, মার্কেট ভ্যালুতে অ্যাকচুয়ালি লেনদেন হয়। আস্কিং প্রাইস বলা থাকতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট প্রাইস বলা থাকতে পারে। দ্য ল্যান্ড হ্যাড অ্যান আস্কিং প্রাইস, তার মানে আমি তোমাদের কাছ থেকে একটা ল্যান্ড ক্রয় করছি শেয়ারের মাধ্যমে। তোমরা বলছো ভাইয়া আমাদের এই ল্যান্ডের ভ্যালুটা 90,000 দিতে হবে। আমি তোমাদের কাছ থেকে ল্যান্ড ক্রয় করছি, তোমরা বলছো 90,000 টাকা দিতে হবে। এখন আমি কি তোমাদেরকে ওই 90,000 টাকা দিব? তোমরা বললেই কিন্তু দিব না, মার্কেট যাচাই করব, মার্কেটে যে মূল্য সেই মূল্যে তোমাদের ল্যান্ডটা আমি ক্রয় করব। স্টক ইজ কারেন্টলি সেলিং এট টাকা 8.25, মার্কেট প্রাইস এটা, কারেন্টলি সেলিং, মার্কেট ভ্যালু 8.25। এই ভ্যালু দেখে আমি তোমাদের শেয়ার ল্যান্ডটা ক্রয় করব। তাহলে আস্কিং প্রাইস, অ্যাডভার্টাইজমেন্ট প্রাইস এর কোনো ভ্যালু নেই, ন্যায্য মূল্যে, বাজার মূল্যে প্রোডাক্টটা বিক্রয় হয়। তাহলে আমরা বলবো ল্যান্ড ক্রয় করছি 10,000 শেয়ার দিয়ে ল্যান্ড ক্রয় করছি, ক্যাশের পরিবর্তে জাস্ট ল্যান্ড কথাটা চলে আসবে। তাহলে এখন জুলাইয়ের 1 তারিখে ল্যান্ড ক্রয় করা হচ্ছে, জার্নালটা হবে ল্যান্ড ডেবিট কমন স্টক ক্রেডিট। এখানেও বেশি দাম, আমার কাছে পার ভ্যালু মূল্য 3 টাকা, আর এটার মার্কেটে মূল্য এখন 8 টাকা 25 পয়সা। তাহলে জুলাইয়ের 1 তারিখ তাহলে জুলাইয়ের 1 ক্যাশের পরিবর্তে জাস্ট ল্যান্ড হয়ে যাবে ডেবিট। তাহলে জার্নালটা হবে ল্যান্ড ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সচেঞ্জ অফ পার ভ্যালু ক্রেডিট। তাহলে ল্যান্ড আসছে 10,000 শেয়ার, তার মার্কেট প্রাইস 8.25।
তাহলে 10,000 82,500 টাকা। তাহলে ল্যান্ড ডেবিট, আমার কাছে ল্যান্ড আসছে 82,500 টাকা মূল্যের। কমন স্টক আমার কাছ থেকে শেয়ার চলে যাচ্ছে, কমন স্টক যাচ্ছে 10,000 শেয়ার ইনটু পার ভ্যালু মূল্য 3 টাকা করে 30,000 টাকা। তাহলে কমন স্টক আমার কাছ থেকে শেয়ার যাচ্ছে 30,000 টাকা মূল্যের, আর ল্যান্ড আসছে 82,500, তাহলে বেশি দাম 52,500 টাকা। ওকে, না বুঝলে বলো। হ্যাঁ, আস্কিং প্রাইসের কোনো ভ্যালু নেই, তুমি দাম চাইতেই পারো আমার কাছে, বলতে পারো ভাই এত টাকা হলে বিক্রি করব, কিন্তু আসলে মার্কেটে যে ভ্যালু সেটা দিয়েই আসলে বিক্রয় হয়। লাস্ট সর্বশেষ জুলাইয়ের 1 তারিখ বলছে ইস্যুড 10,000 শেয়ার অফ স্টক ফর ল্যান্ড, সরি এটা করলাম। সেপ্টেম্বর 11 তারিখ বলছে ইস্যুড 30,000 শেয়ার ফর ক্যাশ 10 টাকা পার শেয়ার। তাহলে 5 তারিখ যা 11 তারিখ সেম, শুধু একটু বেশি লাভে বিক্রয় হচ্ছে, 3 টাকা পার ভ্যালু 10 টাকা বিক্রয় মূল্য। তাহলে ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ক্রেডিট। তাহলে 30,000 শেয়ার 11 তারিখ সেপ্টেম্বর 11, ক্যাশ ডেবিট 30,000 শেয়ার বিক্রয় করা হচ্ছে। তাহলে ক্যাশ ডেবিট আমরা শেয়ার বিক্রয় করছি 30,000 ইনটু প্রতি শেয়ারের ভ্যালুটা আমাদের কাছে 10 টাকা অর 3 লাখ টাকা। তাহলে ক্যাশ আসছে 3 লাখ, ক্যাশ ডেবিট শেয়ার যাচ্ছে 30,000 শেয়ার, আমার কাছে 3 টাকা ভ্যালু 90,000 টাকা। তাহলে কমন স্টক ক্রেডিট 90,000, বেশি মূল্যটা হলো পেইড ইন ক্যাপিটাল ইন এক্সচেঞ্জ অফ পার ভ্যালু ক্রেডিট। ওকে, প্রবলেম 1 নাম্বার কমপ্লিট হলো। ওকে, কমপ্লিট হয়েছে।
তাহলে হোমওয়ার্ক দেওয়া ছিল 3 নাম্বার, 3 নম্বরে প্রবলেম বলছিলে। ওকে, প্রবলেম 3 এ আসি আমরা। 3 নাম্বারটা করাই দিই। ট্রেজারি স্টক গত ক্লাসে শিখাইছিলাম, আজ প্রবলেম 3 নাম্বারটা সলভ করে দিচ্ছি। এ লিমিটেড কোম্পানি পারচেজ ফ্রম ইটস স্টক হোল্ডার্স 4000 শেয়ার অফ ইটস ওন প্রিভিয়াসলি ইস্যুড স্টক ফর টাকা 1,60,000। ট্রেজারি স্টক মানে হলো নিজের কোম্পানির শেয়ার আবার নিজেরাই ক্রয় করে নেয়। এটা দেখানোর উদ্দেশ্যে যে মার্কেটে আমার শেয়ারটা ক্রয় বিক্রয় হচ্ছে, লেনদেন হচ্ছে, এটা দেখানোর জন্য। তাহলে নিজের শেয়ার নিজে ক্রয় করলেই তাকে বলা হয় ট্রেজারি স্টক। যা প্রিভিয়াসলি ইস্যু করেছিলাম, পূর্বে যা ইস্যু করেছিলাম তার থেকে 4000 শেয়ার ক্রয় করে নিয়েছি 1,60,000 টাকা দিয়ে। তাহলে ট্রেজারি স্টক ক্রয় করলে যাবে হয় ট্রেজারি স্টক ডেবিট এন্ড ক্যাশ ক্রেডিট। ইট লেটার রিসোল্ড, পরবর্তীতে বিক্রয় করে দিচ্ছে আবারও 300 শেয়ার 35 করে পার শেয়ার, দেন 1000 শেয়ার ফর 50 করে পার শেয়ার, দেন 2000 শেয়ার 36 পার শেয়ার, ফাইনালি 500 শেয়ার 34 টাকা পার শেয়ার। রিকোয়ারমেন্ট প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর দ্য পারচেজ এন্ড সেলস অফ দ্য ট্রেজারি স্টক, ক্রয় আর বিক্রয় জাবেদা করো। তাহলে প্রবলেম 3, ফার্স্ট টাইম ট্রেজারি স্টক ক্রয় করছি 1,60,000 টাকা দিয়ে। প্রবলেম 3, এখানে কোনো তারিখ নেই, রোমান 1 2 3 এভাবে করো। ট্রেজারি স্টক আসছে, ট্রেজারি স্টক ডেবিট এন্ড ক্যাশ চলে যাচ্ছে ক্যাশ ক্রেডিট। নিজের কোম্পানির শেয়ার নিজে ক্রয় করলে তাকে বলা হয় ট্রেজারি স্টক। তাহলে ট্রেজারি স্টক ডেবিট এন্ড ক্যাশ ক্রেডিট 1,60,000 টাকা, 1,60,000। এখন প্রতি শেয়ারের ক্রয় মূল্য জানা দরকার পড়বে অঙ্কে। তাহলে 1,60,000 4000 শেয়ার ক্রয় করছি, তাহলে 4000 শেয়ার ক্রয়ের মূল্য 1,60,000, প্রতি শেয়ারের ক্রয় মূল্য কত? 40 টাকা। আমরা 40 টাকা করে প্রতি শেয়ার ক্রয় করেছি। এখন যদি 40 এর বেশি বিক্রয় করি এটাকে আমরা বলবো প্রফিটে বিক্রয়, যদি কম মূল্যে বিক্রয় করি এটি কি বলবো আমরা? লস হচ্ছে। তাহলে 2 নম্বর অপশন আমাদের। ইট লেটার রিসোল্ড 300 শেয়ার 35 করে পার শেয়ার। তাহলে আমরা ক্রয় করলাম ফার্স্ট টাইম 40 করে, আর প্রথমবার বিক্রয় করে লস হচ্ছে। তাহলে আমরা জানি বিক্রয় করলে তো নগদ আসে, তাহলে ক্যাশ ডেবিট। এখন শোনো ভাই, গত ক্লাসে আমরা করেছিলাম তো যদি বিক্রয় করে লাভ হয়ে থাকে আমরা বলেছিলাম পরবর্তীতে ক্ষতি হলে সেই ক্ষতিটি টাকাটা লাভের থেকে উঠায় নেওয়া যায়। এখন আমরা এখানে প্রথমবার বিক্রয় করছি, প্রথমবারেই ক্ষতি হচ্ছে, তাহলে আমার কি লাভের থেকে ক্ষতি ওঠানোর কোনো সুযোগ আছে? সুযোগ নাই, আমার কাছে তো লাভের কোনো টাকাই নাই, তাহলে লাভ থেকে ক্ষতি উঠাইতে পারছি না। সুতরাং বলেছিলাম যখন লাভের অংশ থেকে ক্ষতি উঠানো যাবে না তখনই আসবে রিটেন আর্নিং। যেহেতু লাভের খাতায় কোনো টাকা নেই তাই হবে রিটেন আর্নিং ডেবিট। রিটেন আর্নিং ডেবিট, আমার কাছ থেকে চলে যাচ্ছে ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক ক্রেডিট, ট্রেজারি স্টক ক্রেডিট। তাহলে আমরা বিক্রয় করছি, রিসোল্ড করছি 300 শেয়ার 35 টাকা করে, তাহলে ক্যাশ আসছে 300 * 35, গুণফলটা বলো। 10,500। 10,500, তাহলে ক্যাশ ডেবিট 10,500। রিটেন ট্রেজারি স্টক আমার কাছ থেকে 300 শেয়ার চলে যাচ্ছে, আমার ক্রয় মূল্য 40 টাকা, তাহলে যে মূল্যে ক্রয় করেছিলাম আমরা বলবো সেই মূল্যে শেয়ার চলে যাচ্ছে। তাহলে চলে যাচ্ছে আমার কাছ থেকে 40 টাকা মূল্যমানের শেয়ার, 3 × 4 = 12, 12,000 টাকা। তাহলে ক্যাশ পাচ্ছি, ক্যাশ ডেবিট 10,500, 12,000 টাকার শেয়ার বিক্রয় করে পাওয়া যাচ্ছে 10,500 টাকা। তাহলে মাঝের টাকাটা ক্ষতি হচ্ছে 1500। এই ক্ষতির টাকাটা যদি পূর্বে লাভ থাকতো, লাভে আমার টাকা থাকতো, তাহলে লাভের থেকে উঠাইতাম। যেহেতু পূর্বে কোনো লাভ নেই তাহলে লাভের থেকে তো উঠাইতে পারছি না, তখন রিটেন আর্নিং, তাহলে সংরক্ষিত আয়টা কমে যাবে, রিটেন আর্নিং মালিকানা সত্ত্ব কমে যাবে। তাহলে এই 1500 টাকা হলো রিটেন আর্নিং। রিতা বুঝছো? জি ভাইয়া। ওকে, লাভে যখন টাকা থাকবে না ভাই তখন আমার হাত বাড়াইতে হবে রিটেন আর্নিং এর কাছে। যখন মনে করো তোমার কাছে তোমার হাজবেন্ড কিছু টাকা দিয়ে রাখে, তো স্বাভাবিকভাবে হাত খরচ হয়ে গেল সেই টাকাগুলা, পরে যখন আবার ওই টাকা শেষ হয়ে যায় তখন আবার হাত পাততে কার কাছে ভাই? তার কাছে, তাই না?
রিতা কথা বলছ না হ্যাঁ। বিষয়টা হাজবেন্ড টাকা দিবে। বিষয়টা হচ্ছে এরকমই, রিটেন আর্নিং এর কাছে হাত পাততে হয়। রিটেন আর্নিং সেই যে টাকা দেয় তোমাদের। বিয়ের আগে বাপ বাপ টাকা দেয়, আর বিয়ের পরে হাজবেন্ড টাকা দেয়। তাহলে যখন তোমার হাতে টাকা আছে, মানে লাভের টাকা হাতেটা আছে ভাই, তখন তুমি কি আর ওই বিয়ের আগে বাপের কাছে চাবা না, আবার বিয়ের পরে তোমার হাজবেন্ডের কাছেও চাবা না। যখন তোমার হাতে টাকা আছে তুমি নিজের মতো খরচ করতে থাকবা। তাহলে যখন আমাদের টাকার প্রয়োজন পড়বে, তখন যদি আমার হাতে টাকা থাকে, সেখান থেকে সেই হাতে টাকা থাকার অর্থ হলো আমাদের কাছে লাভের একটা অংশ থাকা। আর যখন লাভের অংশটা আমার হাতে আর নাই, তখন আমার যে আমাকে টাকা দেয়, টাকা কে দেয়? বিয়ের আগে বাপ দেয়, আর বিয়ের পরে হাজবেন্ড দেয়। ক্লিয়ার? ওকে। প্রাঞ্জল, তোমার তো উদাহরণ দিইনি, তুমি বুঝলে কি করে? নেক্সট রিকল বলা হচ্ছে দেন পরবর্তীতে 1000 শেয়ার 50 করে পার শেয়ার। তাহলে পরবর্তীতে আবার বিক্রয় করছি, এবার লাভ হচ্ছে। আমরা যদি লাভে বিক্রয় করতে পারি, লাভটা হয় ক্রেডিট। তাহলে যাবে হবে বিক্রয় করছি, নগদ তো আসছে। তাহলে 3 নাম্বার যাবে হবে ক্যাশ আসছে, ক্যাশ ডেবিট। এখন আমার লাভে বিক্রয়, তাহলে ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক, ক্রেডিট। ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক, ক্রেডিট। আর বেশি মূল্যটাকে বলা হচ্ছে পেইড ইন ক্যাপিটাল। যে লাভে বিক্রয় করছি, এই লাভের অংশটা হলো পেইড ইন ক্যাপিটাল। পেইড ইন ক্যাপিটাল এখানে লিখতে হয় ফ্রম ট্রেজারি স্টক, টিএস লিখে দিলাম সংক্ষেপে, ক্রেডিট। কমন স্টক বা প্রিফার্ড স্টকের সময় লিখতে হয় অতিরিক্ত মূল্যটাকে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সচেঞ্জ অফ পার ভ্যালু অথবা স্টেটেড ভ্যালু, পোস্টে যা বলবে সেটি। আর ট্রেজারি স্টকের সময় লিখতে হয় পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। তাহলে আমরা বিক্রয় করছি 1000 শেয়ার 50 টাকা করে। 50,000 টাকা আমার কাছে ক্যাশ আসছে, ক্যাশ ডেবিট 50,000 টাকা। 1000 শেয়ার আমার কাছ থেকে যাচ্ছে 40 টাকা মূল্যমানের, তাহলে আমরা বলবো 40,000 টাকার শেয়ার চলে যাচ্ছে। তাহলে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট 40,000 টাকা। তাহলে ট্রেজারি স্টক ক্রেডিট কত হবে? সরি, এটা হবে উপরেরটাই, 40,000 টাকা। ট্রেজারি স্টক ক্রেডিট 40,000 টাকা। তাহলে আমার লাভ হচ্ছে কত টাকা? 10,000। এই 10,000, তার মানে আমার এখন লাভের টাকা 10,000 হাতে আছে। এরপরে যদি কখনো ক্ষতি হয়, এই লাভের টাকা থেকে ক্ষতিটা উঠায় নিতে পারবো, লাভের থেকে ক্ষতি উঠায় নিতে পারবো। তখন এই লাভটাকে ডেবিট ব্যালেন্স বানিয়ে দেব। তাহলে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, লাভ ক্রেডিট ব্যালেন্স। যদি এর পরবর্তীতে ক্ষতি হয়, তখন আমরা আমার হাতে 10,000 আছে লাভের টাকা, এই টাকার থেকে আমরা পরের ক্ষতিটা উঠায় নিতে পারবো। ওকে, কমপ্লিট হয়েছে? ক্ষতি যদি ধরেন এখন 10,000 কত লাভ আছে? 10,000, হ্যাঁ, যদি ধরেন 20,000 হলো। ওকে, তাহলে বাকি 20,000, এই বাকি যে এক্সট্রা যে 10,000 ওইটা আসবে রিটেন আর্নিং থেকে। ও আচ্ছা, মানে ওই যে বলছিলাম তোমার হাত খরচ যা আছে, এই টাকা খরচ হওয়ার পরে আরো দরকার টাকার, তখনই তোমার যে টাকা দেয় তোমাকে তার কাছেই চাইতে হবে। তাহলে আমাদের টাকা দেয় রিটেন আর্নিং, সংরক্ষিত আয়। তখন রিটেন আর্নিং এর নামে হ্যাঁ। তাহলে যদি মনে করো 12,000 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 12,000 ক্ষতি হলে যাবে হবে এমন ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট এই 10,000 টাকা, আর ওই যে এক্সট্রা 2,000 ক্ষতি থাকছে ওইটুকু হবে রিটেন আর্নিং ডেবিট 2,000 টাকা। বুঝতে পারছো না? ওকে, গত ক্লাস করো, দেখবে একবার ইজি বুঝে গেছো। নেক্সট আমরা বিক্রয় করছি আবার 2,000 শেয়ার 36 করে। 2,000 শেয়ার 36, এই যে ক্ষতিতে বিক্রয় আবারও। তাহলে 2,000 শেয়ার 36 করে, আমার পুরো মূল্য 40। তাহলে 2,000 শেয়ারে ক্ষতি হচ্ছে প্রতি শেয়ার 4 টাকা করে, 8,000 টাকা। তাহলে পুরো ক্ষতিটাই কিন্তু লাভের থেকে উঠানো যাচ্ছে, কারণ লাভে টোটাল 10,000 আছে, লাভে টোটাল 10,000 আছে, আর আমার ক্ষতি হচ্ছে এখন 8,000। তাহলে পুরো ক্ষতিটাই লাভের থেকে উঠাই নিতে পারছি। তাহলে যাবে হবে 4 নাম্বার, ক্যাশ তো আসছে বিক্রয় করে, ক্যাশ ডেবিট। আমাদের লাভের অংশটা কমাই দিতে হবে, পেইড ইন ক্যাপিটাল
পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক টিএস। ডেবিট, লাভের ওই ব্যালেন্সটাকে এখন কমাই দিচ্ছি। এখন যত ক্ষতি হচ্ছে টোটালে 8,000, আমার লাভে আছে 10,000, পুরো ক্ষতিটাই লাভের থেকে উঠানো যাচ্ছে, এই জন্য রিটেন আর্নিং আসছে না। তাহলে ট্রেজারি স্টক ক্রেডিট। তাহলে আমরা শেয়ার বিক্রয় করছি 2000 শেয়ার 34 টাকা করে, 34 দুগুণে 72,000 টাকা। তাহলে ক্যাশ আসছে 72,000 টাকা, আমার কাছ থেকে ট্রেজারি স্টক চলে যাচ্ছে 2000 শেয়ার 40 টাকা মূল্য, মানে 4 দুগুণে 8,000, 4 দুগুণে 8, তাহলে 80,000। তাহলে ট্রেজারি স্টক ক্রেডিট 80,000। তাহলে ক্ষতির পরিমাণ 8, পূর্বে লাভে 10 ছিল, তাই পুরো ক্ষতিটাই লাভের থেকে উঠাই নেওয়া যাচ্ছে, এই কারণে রিটেন আর্নিং আসে নাই। কমপ্লিট হয়েছে? জি ভাইয়া। নেক্সট, ফাইনালি 500 শেয়ার বিক্রয় করেছি 34 করে, আবারও ক্ষতি। তাহলে প্রতি শেয়ারে ক্ষতি কত? 6 টাকা করে। তাহলে 500 শেয়ার গুণ 6, তাহলে 5 ছক 30, 3000 টাকা ক্ষতি। টোটাল ক্ষতি 3000, আমার হাতে লাভের অংশ কত আছে আর বলো তো? 2000 আছে। তাহলে এই যে এক্সট্রা 1000 ক্ষতি, এই এক্সট্রা 1000 ক্ষতিটা আসবে রিটেন আর্নিং এর কাছ থেকে, এক্সট্রা 1000 ক্ষতি আসবে রিটেন আর্নিং থেকে। তাহলে জাবেদাটা হবে 5 নাম্বার এন্ট্রি, ক্যাশ ডেবিট। আমাদের লাভে অংশ 2000 আছে, পেইড ইন ক্যাপিটাল, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট। তাহলে ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট, আর এক্সট্রা ক্ষতি রিটেন আর্নিং থেকে আনতে হবে। তাহলে রিটেন আর্নিং ডেবিট, সব কিছু মিলে ট্রেজারি স্টক ক্রেডিট। তাহলে ক্যাশ আসছে আমার কাছে 500 শেয়ার বিক্রয় করছি 34 টাকা করে, কত আসে গুণফল? 17,000। আর 500 শেয়ার আমার কাছে ক্রয় মূল্য 40, তাহলে আমার কাছ থেকে শেয়ার যাচ্ছে 20,000 টাকা, টোটাল ক্ষতি 3000। তাহলে ক্যাশ 17,000, ট্রেজারি স্টক চলে গেল 20,000, আমার হাতে লাভের টাকা আছে 2000 টাকা। প্রথম আমরা বিক্রয় করেছিলাম 10,000 লাভে একটা এন্ট্রি, পরবর্তী তারিখে আমরা 8,000 ক্ষতিতে বিক্রয় করছি, তাহলে ক্ষতিটা ওই লাভ থেকে উঠাই নিয়েছিলাম, হাতে আর 2000 টাকা লাভের টাকা আছে। তাহলে এই যে 2000 লাভের টাকা, সেই লাভের টাকাকে আবারও আমরা ডেবিট করে দিলাম 2000। তাহলে ঘাটতি কি মেটছে না, তাহলে বাকি ঘাটতি নিয়ে আসতে হবে রিটেন আর্নিং এর কাছ থেকে, এই 1000 টাকা রিটেন আর্নিং দিবে। আশা করি ট্রেজারির ভেজাল টেজাল সব মিটে গেছে, তোমাদের কনফিউশন আশা করি থাকবে না। এরপরও সিবাটের মধ্যে আমরা আরো ট্রেজারি স্টকের এন্ট্রি পাবো। ওকে, তাহলে আজকে হোমওয়ার্ক দেওয়ার মতো কোনো অঙ্ক নাই, যা করালাম এই বাসায় একটু প্র্যাকটিস করবা। আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।